হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ইতিহাসের প্রথম ক্লাস। আমি ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করছি না, কারণ এই সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ এগুলো আমরা বহুবার পড়েছি, ছোট থেকে পড়ে আসছি। এগুলো আমরা পরে একবার রিভিশন করে নেব। আজকে আমরা যেটা পড়বো সেটা খুবই একটা ছোট চ্যাপ্টার। এবার পড়ানোর আগে যে কথাগুলো বলার আছে সেটা হলো, আমি নিজে পার্সোনালি পছন্দ করি মাইন্ড ম্যাপ করে পড়া। তো মাইন্ড ম্যাপ জিনিসটা সম্পর্কে যদি আইডিয়া থাকে ভালো, আর যদি না থাকে সেটা বলে দিই। আমার একটা চ্যাপ্টারে তো অনেক কিছু লেখা থাকে, সেখান থেকে আমাদের অত কিছু মনে রাখার দরকার পড়ে না। আর আমরা এখন নিজেরাও বুঝে যাই যে কোনটুকু আমাদের পড়তে হবে, কোনটুকু আমাদের পড়তে হবে না। তো মাইন্ড ম্যাপের কাজ হলো যে আজকে যেমন আমরা পড়ব যে কৃষক অসন্তোষ, ও বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহ, এগুলো সম্পর্কে আজকে আমরা পড়ব। তো আমাদের মেন টপিক থাকবে এটাই। তো আমাদের এখানে আমরা যখন মাইন্ড ম্যাপ বানিয়ে পড়ব, তখন আমাদের প্রথমেই ডিসাইড করতে হবে যে কি কি বিদ্রোহ হচ্ছে, কতগুলো আন্দোলন হচ্ছে। আমরা সেগুলো নোট ডাউন করব। সবকটা বিদ্রোহ সম্পর্কে আমাদের বিস্তারিত পড়ার দরকার নেই। যে বিদ্রোহ সম্পর্কে আমাদের যতটা দরকার সেটা আমরা পয়েন্ট ওয়াইজ এরকম খাতায় করে রাখবো। তারপরে যখন আমরা এটা রিভিশন করব, এই মাইন্ড ম্যাপটা পড়লেই আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আমাদের পুরো বইটা পড়ার দরকার নেই। তো আজকের ক্লাস আমি শুরু করছি। তো প্রথমেই যেটা বললাম সেটা করে নিই। এবার কৃষক অসন্তোষ ও বিদ্রোহ সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে হঠাৎ করে কৃষকরা ক্ষেপে গেল কেন, বিদ্রোহটা শুরু হলো কেন। এর পিছনে একটা বড় কারণ হলো 1757 সালে পলাশির যুদ্ধের পর খাজনা নেওয়ার যে দায়িত্ব আমাদের, যে এখনো আমরা যেখানে থাকি আমাদের খাজনা দিতে হয়, সরকারকে দিতে হয়। তো সেই সময় খাজনা দেওয়ার দায়িত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেওয়া হয়। আর যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এই খাজনা দেওয়ার দায়িত্বটা তুলে দেওয়া হলো, তখনই তারা অনেক ধরনের কর, খাজনা এগুলো কৃষকদের জমির উপরে বসাতে শুরু করলো। তাদেরকে সঠিক মূল্য না দিয়ে তাদের ফসল নিয়ে নেওয়া, এই জিনিসগুলো শুরু হলো, যেটা অন্যায় বা অবিচার শুরু হলো। তখন কৃষকরা একের পর এক বিদ্রোহ করেছে। প্রতিটা বিদ্রোহের আলাদা আলাদা কারণ ছিল। কোনোটা নীল চাষের জন্য, কোনোটা তাদের খাজনা কম করা হয় সেই জন্য। তো এবার আমাদের সেগুলো প্রথম থেকে পড়তে হবে। তো আমরা যেটা প্রথম পড়ব সেটা হলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এবার আমাদের জানতে হবে এটা কবে হয়েছে। 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ, মানে 18 শতকের শেষ দিকে। ঠিক আছে, এবার এটা কেন হলো সেটাও আমাদের নোট ডাউন করতে হবে, সেটা থেকেও প্রশ্ন আসতে পারে। তো ভারতে কোম্পানির শোষণের বিরুদ্ধে 1763 খ্রিস্টাব্দে ঢাকায় প্রথম কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। তো এখানে মনে রাখার আরেকটা জিনিস কি, এটা হলো প্রথম কৃষক বিদ্রোহ। প্রথম কৃষক বিদ্রোহ হলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, এটা কোথায় হয়? ঢাকায়। এবার কোনো বিদ্রোহ যখন শুরু হয়, মানে আমাকে যদি কেউ মারতে আসে, আমি তো তখন আমার দলবল ডাকবো, আমার বন্ধুদেরকে ডাকবো যে আমার দলটা যেন একটু ভারী হয়, যে মারতে এসেছে সে যেন ভয় পেয়ে যায়।
এরমভাবে যখন কোনো বিদ্রোহ শুরু হয়, আমি বলছি আমার জমিতে বেশি খাজনা নেওয়া হচ্ছে, তখন পাশের কৃষকটাও এসে বলবে হ্যাঁ আমারও তো এই খাজনাই নিয়েছে, তার মানে আমার থেকেও বেশি খাজনা নেওয়া হয়েছে। সুতরাং এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। সেগুলো আমি লিখে দিই একবার: ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, মালদহ, কোচবিহার। ঠিক আছে, এবার যুদ্ধের তো একটা লিডার লাগবে, নয়তো সবাই যদি ভাবে যে নিজের মতো করে যুদ্ধ করবে, তাহলে তো একজন অন্য জায়গায় চলে গেল, আরেকজন অন্য জায়গায় চলে গেল, টিমটা গঠনই হবে না। সুতরাং একটা প্ল্যান লাগে, সেখানে কয়েকজন নেতা লাগে। সেই নেতার নামগুলো আমাদের মনে রাখতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। হঠাৎ করে একটা নাম আসে যে এই নামটি কোন বিদ্রোহের সঙ্গে জড়িত, সেখানে হয়তো 4টে কৃষক বিদ্রোহেরই নাম দেওয়া হলো, সেখানে এটা আরও কনফিউশন ক্রিয়েট হবে। তো সেজন্য নামগুলো প্রপার মনে রাখতে হবে, কার নাম কোন বিদ্রোহের সাথে জড়িত। তো এই যুদ্ধে যে মেন নেতা ছিল সে হলো মজনু শাহ। তাছাড়াও ছিল মুসা শাহ বা মুসা শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী। এই নামগুলো আমাদের অলরেডি জানা। তো এরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের সাথে জড়িত ছিল। তো এই মজনু শাহ, অনেকে আবার কিন্তু পীর মজনু শাহ বলেও এনাকে উল্লেখ করে। তো এই হলো, এইটা ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এটা হয়েছিল 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ। এটা হলো প্রথম কৃষক বিদ্রোহ। এটা এই জায়গা জুড়ে হয়েছিল, এর নেতৃত্ব দিয়েছিল এরা। ঠিক আছে, এবার সেই সময় ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে একটা নাম দেয়। ওয়ারেন হেস্টিংস মানে এই দলের বিপরীত দল। তাহলে তারা কি বলবে? নিশ্চয়ই খারাপ কথাই বলবে, ভালো কথা বলবে না। তো তারা এই বিদ্রোহকে নাম দেয় পেশাদার ডাকাতদের উপদ্রব। আর এই যে আমি বললাম যে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, এই নামগুলো আমাদের অলরেডি চেনা। অলরেডি কেন চেনা? কারণ এই নামগুলো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে পড়েছি, পরে সেটা সিনেমা হয়েছে, আমরা অনেকে সিনেমাও দেখেছি। তো সেটাও আমি লিখে দিলাম, উল্লেখ আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। এই গেল আমার ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এর বাইরে আমার ফকির সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে কিছু পড়ার নেই। তো এইটুকুই মনে রাখতে হবে, আর আমরা যখন মাইন্ড ম্যাপ তৈরি করব তখন এইটুকু নোট ডাউন করলেই হবে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো সন্দ্বীপ বিদ্রোহ। এবার সন্দ্বীপ বিদ্রোহ, কেন নাম সন্দ্বীপ বিদ্রোহ হলো আগে জানতে হবে। কারণ যে জায়গায় এই বিদ্রোহটা হয়েছিল সেই জায়গাটার নাম সন্দ্বীপ। সেটা হলো নোয়াখালী জেলার সন্দ্বীপ অঞ্চল। এই বিদ্রোহটার কথা আমরা হয়তো আগে শুনিওনি বা পড়িওনি,
কারণ এই বিদ্রোহটায় কোনো লাভ হয়নি, এই বিদ্রোহটায় কৃষকরা হেরে গেছিল। তো 1769 খ্রিস্টাব্দে এটা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ভেরেলেস্টের বেনিয়ান গোকুল ঘোষালকে 1763 খ্রিস্টাব্দে সন্দ্বীপে জমি জরিপ ও রাজস্ব ধার্য করার দায়িত্ব দেওয়া হয়। গোকুল ঘোষাল নানা উপায়ে সন্দ্বীপের এক ব্যাপক অঞ্চলে নিজস্ব জমিদারি স্থাপন করেন। তারপরে কি হয়, এর কারণগুলো এখানে লেখার দরকার নেই, কারণ আমি বললাম এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমি একবার বলে রাখি। এর কারণ হলো, যেটা প্রথমেই বলেছিলাম, যে ব্রিটিশদের কুশাসন, তাদের হাতে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে দায়িত্বটাকে তারা খুব খারাপভাবে ব্যবহার করে। আর এই গোকুল ঘোষালের অত্যাচার, এখানে এই গোকুল ঘোষালের অত্যাচার ছিল এর একটা খুব প্রধান কারণ। সে ছিল একজন লবণ ব্যবসায়ী। গোকুল ঘোষালের অত্যাচার, তিনি এই নোয়াখালী জেলার সন্দ্বীপ অঞ্চলে লুটতরাজ, তার এই খাজনা আদায় এগুলো করতে শুরু করে। তখন এই যুদ্ধ শুরু হয়। তো এই যুদ্ধের নেতা কে ছিল আমাদের জানতে হবে। এই যুদ্ধের নেতা ছিল এই সন্দ্বীপ অঞ্চলের পূর্বতন জমিদার আবু তোরাব চৌধুরী। এনার নেতৃত্বে যুদ্ধটা হয়, কিন্তু যুদ্ধে এরা হেরে যায়, সুতরাং এর থেকে বেশি আমাদের আর কিছু জানতে হবে না। আমরা চলে যাব পরের যুদ্ধে। পরের যুদ্ধটাও খুব সংক্ষিপ্ত একটা যুদ্ধ, যেটার সম্পর্কেও আমাদের বেশি ইনফরমেশন জানার দরকার নেই। এই রংপুর বিদ্রোহ হয় কত সালে? 1783 খ্রিস্টাব্দে। এবার এইখানে কার বিরুদ্ধে হয়, কে অত্যাচার করে সেটা জানতে হবে। তো এখানে অত্যাচার করে কোম্পানির ইজারাদার দেবী সিংহ। তার অত্যাচারের ফলে এই রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়। এবার এটা শুরু হলো তো রংপুরে, তো তারপরে এটা কোচবিহার, মানে এর জায়গাগুলো ছিল রংপুর থেকে ছড়িয়ে কোচবিহার, দিনাজপুর। ঠিক আছে, এবার জানতে হবে যে এর নেতৃত্ব কে দিচ্ছে। দেবী সিংহের কিন্তু বিরুদ্ধে, হ্যাঁ, দেবী সিংহের বিরুদ্ধে। তাহলে নেতৃত্বটা কে দিচ্ছে? নেতৃত্ব দিয়েছিলেন বীরজে নারায়ণ ও নুরুল উদ্দিন। ঠিক আছে, মিটে গেল। এখানে এর থেকে বেশি আমাদের জানার দরকার নেই। তাও যদি রংপুর বিদ্রোহ সম্পর্কে আরেকটু জানতে ইচ্ছা হয়, তাহলে আমি একটু বলে রাখি যে হেস্টিংস দেবী সিংহকে দিনাজপুর এবং রংপুর প্রভৃতি স্থানের ইজারা দেওয়া হয়েছিল, তাকে ইজারাটার দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সে তখন, মানে দেবী সিংহ, বছরে 16 লক্ষ টাকার রাজস্ব প্রদানের শর্তে ইজারা পাওয়া মাত্র উচ্চ হারে রাজস্ব ধার্য করে। আমি এটা প্রথমেই বললাম, তাকে বলা হলো টাকাটা কালেক্ট করতে। সে দেখলো আমি 5 টাকা কেন কালেক্ট করব, আমি 15 টাকা কালেক্ট করব। তো যখনই এই সব জিনিসগুলো হয় তখনই কৃষকরা দলবদ্ধ হয়ে বিদ্রোহটা করে। তো রংপুরের পিছনে এই কারণ ছিল, কারণ দেবী সিংহ রাজস্বটা এইভাবে বাড়িয়ে দেয়, তাদের উপর অত্যাচার করে আদায় করার চেষ্টা করে। ঠিক আছে, আপাতত আমার তো পেজে এখানে আর ধরবে না, আমায় পরের পেজে যেতে হবে। তো পরের পেজেও আমরা কন্টিনিউ করছি যুদ্ধই, বিদ্রোহ
পাইক বিদ্রোহ। তো এবার আমাদের জানতে হবে পাইক বিদ্রোহ কি। প্রথমেই বললাম যে প্রথমে যে কটা বিদ্রোহ আমরা পড়ব সেই বিদ্রোহগুলো খুব ছোট এবং তার ইনফরমেশন আমাদের খুব কম মনে রাখলেই হবে। পাইক বিদ্রোহ হয় কত সালে? 1817 খ্রিস্টাব্দে। তো এরও কারণ সেই সেম, ভূমি রাজস্ব ব্যবস্থার ত্রুটি, মানে তাদের কাছ থেকে বেশি খাজনা আদায়, তাদের জমি দখল করা, এইসব ব্যাপারগুলো ছিল। তারপরে যারা সুদখোর মহাজন ছিল তারা সুদে প্রথমে টাকা দিল, তারপরে তাদের উপর অত্যাচার করে সেই টাকা আদায়ের জন্য, মানে এক কথায় বলতে গেলে সুদখোর মহাজনদের নির্লজ্জ শোষণ এবং ঔপনিবেশিক শোষণ, কৃষক ও উপজাতিদের উপর দমন নীতি, এইসবের জন্য কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মুচি, মেথর যারা ছিল তারা সবাই এক হয়ে পাইক বিদ্রোহটা করে। তো এবার পাইক বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন ওড়িশার খুর্দা রাজ্যের সেনাপতি বিদ্যাধর মহাপাত্র। তো এখানে মনে রাখার মধ্যে সালটা মনে রাখতে হবে আর কে এখানে নেতৃত্ব দিয়েছিল সেটা মাথায় রাখতে হবে। এরপরে আমি যেটা নিয়ে বলবো সেটা হলো বেরিলি বিদ্রোহ। এবার আমরা পরের বিদ্রোহটা সম্পর্কে পড়ব, যেটা হলো বেরিলি বিদ্রোহ। তো বেরিলি বিদ্রোহ সম্পর্কে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো এটা কত সালে হয়েছে। 1816 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছে? নামেই বোঝা যাচ্ছে বেরিলিতে হয়েছে। উত্তরপ্রদেশের বেরিলি অঞ্চলে এই বিদ্রোহটা হয়। তো এর কারণ কি ছিল? এর কারণ আগেরগুলোর মতোই সেম ছিল, যে এই নানা অভিযোগ, কৃষকদের উপর অত্যাচার, পুলিশ জনসাধারণের উপর অত্যাচার শুরু করে, সেই জন্য বেরিলি বিদ্রোহ হয়। এটা কোন কোন জায়গায় হয়েছিল? শাহজাহানপুর, রামপুর, আলিগড়। তো এই জায়গায় এই বিদ্রোহ বিস্তৃতি লাভ করে। তো এর মেন কারণ কি ছিল? আমার পেনের কালিটা চেঞ্জ হচ্ছে না কেন আমি জানি না। যাই হোক, এর কারণ ছিল পুলিশের অত্যাচার। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে প্রধানত আরো অনেক কারণ ছিল, মেন কারণ ছিল পুলিশের অত্যাচার। তো এখানে কে নেতৃত্ব দেয়? নেতৃত্ব দেয় মোহাম্মদ আইওয়াজ। তো মোহাম্মদ আইওয়াজের নেতৃত্বে এই বেরিলি বিদ্রোহ হয়। তো এইটুকুই বেরিলি বিদ্রোহ সম্পর্কে আমাদের জানলে হবে। পরে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো পাগলপন্থী বিদ্রোহ। তো পাগলপন্থী বিদ্রোহের নামটা এরকম কারণ পাগলপন্থী একটা সম্প্রদায়ের নাম। কৃষকদেরই একটা সম্প্রদায় ছিল পাগলপন্থী। তো এটা হয় 1824 থেকে 1833 খ্রিস্টাব্দ অব্দি পাগলপন্থী বিদ্রোহ হয়। এর গণ্ডি ছিল, বিদ্রোহটা বিস্তৃতি লাভ করেছিল দক্ষিণ পশ্চিমে পুরনো ব্রহ্মপুত্র নদ, উত্তরে গারো পাহাড়, আর পূর্বে হাওর এলাকা অবধি।
এদের বক্তব্য কি ছিল? আমাদের আঞ্চলিক স্বাধীনতা দিতে হবে। তো এই পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব কে দেয়? করিম শাহ। করিম শাহের নেতৃত্বে পাগলপন্থী বিদ্রোহ হয়। তো এ সম্পর্কে আরেকটা যেটা জানতে হবে, যে করিম শাহ তো নেতৃত্ব দিচ্ছিল, তো তারপরেও আরেকজন নেতৃত্ব দিয়েছে। যেহেতু এটা অনেক বছর ধরে চলেছে, তো করিম শাহের পরে তার পুত্র টিপু, এটা কিন্তু টিপু সুলতান নয়, এটা করিম শাহের পুত্র, সে যখন নেতৃত্ব দেয় তখন এই বিদ্রোহটা আরো বিস্তৃতি লাভ করে। ঠিক আছে? আচ্ছা, এবার পরের বিদ্রোহে যাওয়া যাক। পরের যে বিদ্রোহটা, সেটাও খুবই সংক্ষিপ্ত, সেটা সম্পর্কে মনে রাখার বেশি কিছু দরকার নেই। তো কুকা আন্দোলন। তো কুকা পাঞ্জাবের একটা ধর্মীয় রাজনৈতিক আন্দোলন ছিল। এরা মানে কুকারা শিখদের মূলধারার অংশ ছিল না, মানে শিখ ধর্মের মধ্যে তাদের যে নিয়ম ছিল, রীতি ছিল, যে মেন স্ট্রিমটা ছিল, সেটার বাইরে ছিল। মানে এদের কিছু নিয়ম ছিল, সেটা হলো যে বিধবা বিবাহ, দেশি মদ, মাংস, মদ, খাসির মাংস, মানে যে কোনো প্রাণী হত্যা, এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা। তো এই ঊনবিংশ শতাব্দীতে, মানে ঊনবিংশ শতকে এই কুকা আন্দোলনের নেতৃত্ব দেন ভগৎ জহরমল। এটা আমাদের মনে রাখতে হবে কে নেতৃত্ব দেয়। এটির সাল হলো 1849। এবার ভগৎ জহরমল যখন নেতৃত্ব দিল, তারপরে আরো যারা এখানে নেতৃত্ব দেয় তারা হলো বালক সিং ও রাম সিং। এই বিদ্রোহের একটা জিনিস যেটা পরীক্ষায় আসবে না, তাও আমি বলি, যে সব সময় তো আমরা জানি সাদা পতাকা, যুদ্ধ শেষ হলে শান্তির বাণীর জন্য সাদা পতাকা উত্তোলন হয়, কিন্তু এটা এমন একটা বিদ্রোহ যেখানে সাদা পতাকা উত্তোলন করে আন্দোলন শুরু করা হয়েছিল। তো এটা মনে রাখার কোনো ব্যাপার নয়, জাস্ট মনে পড়লো তাই বললাম। এরপরে আসা যাক পাবনা বিদ্রোহে। তো পাবনা বিদ্রোহ 1873 সালে, 1872 বা 73 খ্রিস্টাব্দে থেকে এটা শুরু হয়। ঠিক আছে? 1873 সালের 4 জুলাই একটি ঘোষণায় বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্পবেল অত্যধিক জমিদার দাবির বিরুদ্ধে কৃষকদের ব্রিটিশ সরকারের সমর্থনের গ্যারেন্টি দেন এবং জমিদারদের শুধুমাত্র আইনি উপায়ে তাদের দাবি জাহির করার পরামর্শ দেন। তো যখন লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্পবেল অত্যধিক জমিদার দাবির বিরুদ্ধে কৃষকদের ব্রিটিশ সরকার যে সমর্থন করবে, ব্রিটিশ সরকার যে তাদের পাশে থাকবে, এরকম গ্যারেন্টি দেয়। কিন্তু যখন 1873 খ্রিস্টাব্দ, মানে এটা 1873 খ্রিস্টাব্দের 4 জুলাই হয়, তো 1873-74 যখন হতে থাকে, তখন দেখা যায় যে এই সিদ্ধান্ত, এই ডিসিশনের ফলে সেখানে দুর্ভিক্ষ শুরু হতে চলেছে, কৃষকদের ফসল তৈরি হওয়া বন্ধ হতে চলেছে, দেশে দুর্ভিক্ষ দেখা দিতে শুরু করেছে। তো তখন
এই বিদ্রোহ আরো বড় আকার ধারণ করে। তো এখানে নেতা ছিলেন ঈশানচন্দ্র রায়, শম্ভু পাল আর কে মোল্লা। তো এই বিদ্রোহটা কিন্তু এখানে 1873 আমি লিখলাম, এই বিদ্রোহর আগুন 1872 থেকে শুরু হয়ে গেছিল আর চলেছিল 1876 খ্রিস্টাব্দ অবধি। এখানে আরেকটা জিনিস মিস করে গেছি বলি, ঈশানচন্দ্র রায়কে একটা উপাধি দেয়া হয়। উপাধি দেয়া মানে লোকমুখে তিনি বিদ্রোহী রাজ নামে পরিচিত হয় এই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার পর। আর এই পাবনা বিদ্রোহকে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, আর.সি. দত্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সমর্থন করেছিল। তো এই গেল পাবনা বিদ্রোহ, কারণ সেই জমির পর কৃষকদের উপর অত্যাচার। তো এখানেও এর থেকে বেশি আর কিছু না জানলেও চলবে। তো ওয়াহাবি আন্দোলনটা যখন আমরা পড়ব, তখন প্রথমে একটা ছোট্ট করে আমাদের গল্প শুনে রাখতে হবে। আমাদের হয় না যে ওর বাড়িতে এই জিনিসটা দেখলাম, আমারও চাই। তো ওয়াহাবি আন্দোলনের পিছনে এরকম একটা গল্প আছে। এই মোহাম্মদ প্রদর্শিত পথ, ওয়াহাবি মানে আমাদের জানতে হবে মোহাম্মদ প্রদর্শিত পথ মানে ইসলামদের যে নিয়ম রীতি, সেই রীতিতে চলার পথ। তো অষ্টাদশ শতকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহেব, একজন আরব দেশের জনৈক ব্যক্তি, তিনি ইসলাম ধর্মের অভ্যন্তরে এই সংস্কার আন্দোলন শুরু করেন। মানে তিনি ভাবেন যে মোহাম্মদ প্রদর্শিত পথে মানুষ যা যা ঢুকিয়েছে, যা যা সংস্কার সেই ধর্মের মধ্যে ঢুকিয়েছে, সেগুলোকে বার করে, সেই সমস্ত সংস্কার বার করে সেই ইসলাম ধর্মকে নতুনভাবে গড়তে চান। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেশের সাথে, ভারতের সাথে কোনো কানেকশন ছিল না, এটা ঘটেছিল আরবে। কিন্তু এটা ভারতে এলো কি করে? উত্তরপ্রদেশের সৈয়দ আহমেদ বেরলভি মক্কায় হজ করতে যান। হজ করতে গিয়ে এই আব্দুল ওয়াহাবের সঙ্গে তার দেখা হয়। তিনি দেখেন যে সে কিভাবে তার ইসলাম ধর্মকে সংস্কার মুক্ত করছেন। তো সেটা দেখে তিনি প্রভাবিত হন। তাহলে কে প্রভাবিত হন? সৈয়দ আহমদ বেরলভি। তো এটা ঘটছিল আরবে। ইনি গেলেন মক্কায় হজ করতে। এটা 1703 থেকে 87 খ্রিস্টাব্দ অব্দি এই ওয়াহাবি আন্দোলনটা চলছিল আরবে। তো সৈয়দ আহমেদ বেরলভি যখন দেখলো, তখন সে ভারতে এসে যখন শুরু করলো, তখন সালটা হলো 1786 থেকে 1831, মানে ওখানে কিন্তু প্রায় মিটমাট হয়ে গেছে আরবে, তখন এখানে শুরু হচ্ছে। তো ঘটনাটা এইরকম। এবার জানতে হবে ওয়াহাবি শব্দের অর্থ। এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম মোহাম্মদ প্রদর্শিত পথ। আমি প্রথমেই বললাম, এটার যেটা আরবি ভাষায় ছিল সেটা হলো তারিক ই মোহাম্মদিয়া। যখন আরবে হচ্ছিল এই নামে হচ্ছিল, যখন আমাদের দেশে হলো তখন সেটা ওয়াহাবি আন্দোলন হলো। ঠিক আছে, এবার ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। এই সৈয়দ আহমেদ বলতেন, তিনি বলতেন যে ভারত তাদের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। মানে ভারত তাদেরকে থাকতে দেবে না, তাদের সংস্কার নিয়ে চলতে দেবে না, ভারত তাদের শত্রু।
তিনি তার অনুগামীদের তিনি যে দল গঠন করেন তারই ধর্মযুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করে দারুল ইসলামে আনার আহ্বান জানান। ঠিক আছে, এবার এই আন্দোলন কোথায় কোথায় বিস্তার লাভ করে? দিল্লি, মিরাট, আগ্রা, পাটনা, বাংলা। তো এই সব জায়গায় তার ধর্মে যুদ্ধের এই অনুগামীরা ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য এই আন্দোলন চালিয়ে যান। ঠিক আছে, এবার তার যে এই এত জায়গায় তাকে তার ধর্মটাকে ছড়াতে হবে, তো তার জন্য তো একা গিয়ে তিনি পারবেন না। তিনি 4 জন খালিফা নিয়োগ করেন। 4 জন খালিফা, তারা কে কে? বিলায়েত আলী। এগুলো একবার ভালো করে পড়ে মনে রাখতে হবে, কারণ হঠাৎ করে একটা নাম দিয়ে কোন আন্দোলনের সাথে এই নামটা জড়িত সেটা বললে আসতেও পারে। খুব একটা যে ইম্পর্টেন্ট সেটা বলছি না, কিন্তু আসতেও পারে। তো এই 4 জন, বিলায়েত আলী, ইনায়েত আলী, মোহাম্মদ হোসেন, ফারহাত হোসেন, এদের কাজ ছিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, ভ্রমণ করে অনুগামী, অর্থ আর রসদ সংগ্রহ করা। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে সৈয়দ আহমেদ বেরালভির কি হলো। তিনি ইংরেজদের সাথে সাথে শিখদের বিরুদ্ধেও সংগ্রামে লিপ্ত হন। সেই যুদ্ধটা হলো বালাকোটের যুদ্ধ। বালাকোটের যুদ্ধে তিনি শিখদের সঙ্গে লড়তে যান এবং সেখানে 1831 খ্রিস্টাব্দে তিনি পরাজিত ও নিহত হন। তো তারপরে এই 4 জন রইল। এরপরে বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দেন মীর নিসার আলী বা তিতুমীর। তো তিতুমীরের আন্দোলনের প্রধান কেন্দ্র কোনগুলো ছিল? বারাসাতে নারকেলবেড়িয়া অঞ্চল, তার ছিল প্রধান কেন্দ্র। এবং তিতুমীর যখন এইখানে যুদ্ধ করেন, এইখানে বিদ্রোহ করেন, সেই বিদ্রোহটার নাম হয়ে যায় বারাসত বিদ্রোহ। ঠিক আছে, তারপরে তো এই বিদ্রোহ উত্তর 24 পরগনা, নদিয়া, যশোহর, ঢাকা, মালদা সব জায়গায় বিস্তার লাভ করে। কোথায় কোথায়? উত্তর 24 পরগনা, নদিয়া, যশোহর, ঢাকা, মালদা। কিন্তু তিতুমীরের এই ওয়াহাবি আন্দোলন নামটা পছন্দ হয় না। তিনি এইখানে ওয়াহাবি আন্দোলনের একটা নতুন নাম দেন, শরিয়ত ই মোহাম্মদী। 1830 খ্রিস্টাব্দে ইংরেজদের এই অত্যাচার, জমিদারদের অত্যাচার সবকিছুর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই নারকেলবেড়িয়া অঞ্চলে তিতুমীর 1830 খ্রিস্টাব্দে বাঁশের কেল্লা নির্মাণ করেন। তো তখন তিতুমীর এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সবকিছু তার কন্ট্রোলে আছে। 1830 খ্রিস্টাব্দে তিনি বাঁশের কেল্লা করেন, সেখানে তিনি যুদ্ধ করেন, কিন্তু এরপরে তিনি বেশি দিন এই যুদ্ধ করতে পারেননি। 1831 খ্রিস্টাব্দেই যুদ্ধক্ষেত্রে তিতুমীর নিহত হন।
এবং তার যে প্রধান সেনাপতি ছিল গোলাম মাসুম ছিল তিতুমিরের প্রধান সেনাপতি। তিনি ধরা পড়েন ইংরেজদের হাতে এবং তার ফাঁসি হয়। ঠিক আছে, তো এটাকে আমরা ওয়াহাবি আন্দোলন দিয়ে শুরু করলাম, তারপরে এটা বারাসত বিদ্রোহ হলো, তারপরে তিতুমির তার নাম চেঞ্জ করলো সারিয়াতি মোহাম্মদী। তো অ্যাট লাস্ট তিতুমির যখন মারা গেলেন, তার সেনাপতি ধরা পড়ল, তখন এই বিদ্রোহ শেষ হলো। তো এরপরে আমাদের আরেকটা বিদ্রোহ বাকি থাকছে, সেটা হলো ফরাজি আন্দোলন, যেটাও ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে আজকের মতো আমরা শেষ যে বিদ্রোহ বা আন্দোলনটা সম্পর্কে পড়ব, সেটা হলো ফরাজি আন্দোলন। তো ফরাজি আন্দোলন জানতে হলে আমাদের প্রথম জানতে হবে যে ফরাজি বা ফার্জ এটার মানে কি। আমরা আজকাল তো সবাই বলিউডের মুভি দেখি, আমাদের হিন্দিটাও জানাই আছে। ফার্জ মানে হলো দায়িত্ব কর্তব্য, যে এটা আমার ফার্জ, তো সেখান থেকেই ফরাজি। এইটুকু মাথায় রাখলেই মনে পড়বে যে দায়িত্ব কর্তব্য মানে কি। দায়িত্ব কর্তব্য যে ইসলামের যা বাধ্যতামূলক কাজ সেগুলো মেনে চলা। ঠিক আছে, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 1818 থেকে 1906 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো এর নেতৃত্ব কে দেন বা শুরুটা কে করেন? শুরু করেন হাজি শরিয়ত উল্লাহ। ঠিক আছে, এবার হাজি শরিয়ত উল্লাহ সম্পর্কে বিশেষ কিছু জানার দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি যে তিনি ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে একটা কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তো তারপরে সে এই ইসলাম, কোরআন এগুলো নিয়ে পড়াশোনা করেন, মক্কায় পড়াশোনা করতে যান। তারপরে তিনি কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেখানে পড়াশোনা করেন দর্শন, আইন, ইসলামীয় ধর্মতত্ত্ব এইসব সম্পর্কে। তারপর তিনি যখন দেশে ফেরেন, তখন তিনি এই দল গঠন করে আন্দোলন শুরু করেন। তো ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বাহাদুরপুর আর বারাসাত। তো আমরা ওয়াহাবির ক্ষেত্রেও দেখলাম, তারা বলেছিল যে ভারত একটা আমাদের শত্রুর দেশ। এখানেও সেম, তারা ভারতকে তাদের শত্রুর দেশ বলে। তাদের উদ্দেশ্য ছিল ভারতকে দারুল ইসলামে পরিণত করা, একটা ইসলাম কান্ট্রিতে পরিণত করা, যেখানে সবাই ইসলাম নির্দিষ্ট যা কর্তব্য আছে সেগুলো মেনে চলবে। ঠিক আছে, তারপরে তিনি 1837 খ্রিস্টাব্দে মারা যান। 1837 খ্রিস্টাব্দে যখন মারা যান, তখন তার পুত্র মোহাম্মদ মহসিনের থেকে যে নামটা বেশি পপুলার সেটা হলো দুদু মিয়া এই যুদ্ধে, এই আন্দোলনে নেতৃত্ব দেন। এই আন্দোলন আগে তো ছিল আমাদের ইসলাম নির্দিষ্ট কর্তব্য পালন করতে হবে এইসব নিয়ে, কিন্তু পরে এটা যখন দুদু মিয়া নেতৃত্ব দেয়, তখন এটা জমিদার ও নীলকর বিরোধী, মানে আমাদের যে টপিকটা ছিল কৃষক বিদ্রোহ, সেইটাই পরিণত হয়। তো যখন এটা কৃষক বিদ্রোহ, জমিদার ও নীলকর বিরোধী আন্দোলনে পরিণত হয়, তখন এটা ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ আর বাখরগঞ্জ এইসব জায়গায় বিস্তৃতি লাভ করে। তো তারপরে এই যুদ্ধ চলাকালীন দুদু মিয়াকে আটক করা হয়, বন্দি করা হয়। সেখানে
তিনি দিনের পর দিন অসুস্থ হতে হতে তার মৃত্যু হয় এবং তার পরে তার পুত্র মানে দুদু মিয়ার পুত্র নোয়া মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। মানে এই 3 জেনারেশন ধরে এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু যখন নোয়া মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন তখন এই আন্দোলন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং পরে এটা একটা জাস্ট ধর্মীয় গোষ্ঠী, তারা এই নিয়ম মানে একটা ধর্মীয় গোষ্ঠীতেই লিমিটেড থাকে, আন্দোলনটা এখানেই স্থিত হয়ে যায়। তো এই হলো ফরাজি আন্দোলন। তো আজকে এই কটা আন্দোলনই থাকবে, পরের দিন আমি আদিবাসী আন্দোলনগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিও কেমন লাগলো, কতটা কি মাথায় ঢুকলো আমায় জানাতে হবে কমেন্ট বক্সে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।